নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। আরএসএস এর শতবার্ষিকী উদযাপনকে দেশের জাতীয় ঐক্য এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দেশের ঐক্য ও অখণ্ডতার জন্য আরএসএস কাজ করে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস এর শতবার্ষিকী উদযাপনকে কেবল সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে নয়, বরং রাজনৈতিক ও সামাজিক প্রাসঙ্গিকতার প্রতীক হিসেবে চিহ্নিত করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দেশের ঐক্য ও অখণ্ডতার জন্য আরএসএস কাজ করে সমাজ গঠনে এবং দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতেও আরএসএস এর অবদান অসামান্য বলে রাবণ দহন পর্বের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিশেষভাবে স্বয়ংসেবকদের সমাজমুখী সংলাপ ও সক্রিয় কর্মকাণ্ডের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বয়ংসেবকরা বিভিন্ন স্তরের মানুষদের সঙ্গে সংলাপে যুক্ত থেকে রাজনৈতিক এবং সামাজিক সংহতি নিশ্চিত করতে কাজ করছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বর্ণালী সংঘ যেভাবে এত সুন্দর একটা আয়োজন এখানে রেখেছে, এর জন্য আমি বর্ণালী সংঘের সমস্ত যারা মেম্বাররা আছেন, সদস্যরা আছেন এবং এখানে উপস্থিত এই এলাকা এবং এই এলাকার বাইরের থেকেও যারা উপস্থিত হয়েছেন আজকে এই সুন্দর দিনে, আমি সবাইকে আজকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এই প্রথম এই ধরনের রাম বনের এখানে ব্যবস্থাপনা এখানে রাখা হয়েছে, তো আমি এই প্রথম এই ধরনের উদ্যোগ এখানে নেওয়ার জন্য এলাকার যারা এর মধ্যে যোগদান করেছেন, এই ধরনের একটা আইডিয়া আপনাদের মাথায় এসেছেন, এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। আরএসএস এর শতবার্ষিকী উদযাপন বিজেপির নেতৃত্বের জন্য একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা বহন করছে, যেখানে সামাজিক কাজ ও রাজনৈতিক শক্তি একে অপরের সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আরএসএস এবং বিজেপির মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক তৈরি করেছে রাজনৈতিক দৃঢ়তার এক গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। 1925 সালে নাগপুরে প্রতিষ্ঠিত আরএসএস এর শাখা ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের মধ্যে বৃদ্ধি করা হয় শৃঙ্খলা, সামাজিক দায়িত্ববোধ এবং সাংস্কৃতিক সচেতনতা। মুখ্যমন্ত্রীর দৃষ্টিকোণ থেকে শুধুমাত্র সামাজিক সংহতি নয়, রাজনৈতিক শক্তি ও কর্মীভিত্তিক সমর্থনও নিশ্চিত করছে আরএসএস। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উল্লেখিত আরএসএস বিষয়ে এই পর্যবেক্ষণ কেবল সাংস্কৃতিক বা সামাজিক মূল্যায়ন নয়, এটি রাজ্যের রাজনৈতিক মানচিত্রে বিজেপি আরএসএস সম্পর্কের শক্তি, রাজনৈতিক কৌশল এবং নাগরিক সমর্থনের প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শনিবার মায়ের গমন কার্নিভাল 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলসীবতী বালিকা ছাত্রীবাসের সামনে থেকে। গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আরও মসৃণ, প্রাণবন্ত ও নিরাপদ কার্নিভাল উদযাপন নিশ্চিত করার লক্ষ্য রাজ্য প্রশাসনের। হয়েছে শারদীয়া দুর্গোৎসব, এবার পালা কার্নিভালের। শনিবার অর্থাৎ 4 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে মায়ের গমন পুজো কার্নিভাল 2025। এই বছর আরও উৎসব মুখর, সুশৃঙ্খল এবং পরিবেশ সচেতন উদযাপনের আহ্বান জানিয়েছে প্রশাসন। আগরতলা এবং সংলগ্ন অঞ্চলের মোট 4টি জোন থেকে কার্নিভালে অংশগ্রহণ করবেন পুজো উদ্যোক্তারা। শনিবার অনুষ্ঠিত হতে চলা মায়ের গমন পুজো কার্নিভাল 2025-এর প্রস্তুতি খতিয়ে দেখলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। মহারানী তুলসীবতী স্কুলের সামনে থেকে শুরু হয়ে কামান চৌমুহনী এবং পোস্ট অফিস চৌমুহনী হয়ে দশমী ঘাটে হবে প্রতিমা নিরঞ্জন। কার্নিভালের উদ্বোধক মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানিয়েছেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। হয়েছিল সিটি সেন্টারের সামনে, গত বছর থেকে এখানে হচ্ছে। এই জায়গাটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপটও আছে, আমরা সব দিক দিয়ে প্রস্তুতি নিচ্ছি। এখানে থেকে আমাদের আগরতলা বা তার সন্নিহিত অঞ্চল থেকে 9টা জোন আছে, 9টা জোন থেকে আমাদের বিভিন্ন পুজোর যারা উদ্যোক্তারা আছেন তারা প্রতিমা নিয়ে শোভাযাত্রা সহ আসবেন আমাদের এই রাজবাড়ির সামনের জায়গাটাতে। এখান থেকে সিঙ্গেল লাইন হয়ে পরবর্তীকালে কামান চৌমুহনী, পোস্ট অফিস চৌমুহনী হয়ে এটা যাবে আমাদের নিরঞ্জন ঘাটের দিকে, দাঁড়িয়ে দশমী ঘাটের দিকে। আর এছাড়া আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে স্টেজ এবং কালচারাল প্রোগ্রাম প্লাস কোঅর্ডিনেশন আমরা করছি। এছাড়া বিভিন্ন দপ্তর, পিডব্লিউডি হোক,
রুরাল ডেভেলপমেন্ট হোক, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট হোক, ফায়ার সার্ভিস হোক, সবাই আমাদের কাজ করছেন। ফলে আমরা আশা করছি বিগত বছরগুলোর মতো এবছরও আমাদের সুন্দর করেই হবে। অনারেবল চিফ মিনিস্টার এবং অন্যান্য যারা আমাদের মাননীয় মন্ত্রিসভা মাননীয় সদস্যগণ এবং অন্যান্য যারা অতিথি আছেন ওনারা এখানে ছাত্ররা আসবেন, আমরা আশা করছি ভালো। প্রতিমা নিরঞ্জনের পাশাপাশি সাংস্কৃতিক প্রস্তুতিও তুলে ধরবেন পুজো উদ্যোক্তারা। বিকেল 5টা থেকে রাত্রি প্রায় 11টা পর্যন্ত চলবে এই কার্নিভাল, জানিয়েছেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা। একদিকে যেন আমাদের প্রতিমা নিরঞ্জনের কর্মসূচি হচ্ছে, পাশাপাশি এখানের মধ্যে হয় কি আমাদের রাজ্যের যে মিশ্র সংস্কৃতি তার উপরেও সমস্ত ক্লাব এবং পুজো কমিটি তার উপর তাদের প্রেজেন্টেশন রাখেন। ফলে এটা শুধুমাত্র এখানে তো লোক প্রচুর জমা হন, আপনারা সবাই জানেন। এর বাইরেও আমরা যখন এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে লাইভ করি তখন এখানে অনেক দর্শক আসে। ফলে এটা একটা উন্নত প্ল্যাটফর্ম যেখানের মধ্যে আমাদের দুর্গাপূজা এবং তার সঙ্গে যে সংস্কৃতি সেটা তুলে ধরার একটা উন্নততর মাধ্যম, এটা বলা যেতে পারে। এখন পর্যন্ত তো চলছে, এখন পর্যন্ত আমরা প্রায় অ্যারাউন্ড 40 মতো পেয়ে গেছি দরখাস্ত। আমরা আশা করছি শেষ দিকে বিগত বছরের অভিজ্ঞতার ভিত্তিতে আরও পুজো কমিটি জয়েন করবে। এখানে আমাদের ফর্মাল ইনঅগারেশন টাইম হচ্ছে বিকাল 5টা, তারপর এটা শেষ পর্যন্ত মোটামুটি চলে। ইন অ্যান অ্যাভারেজ বিগত বছরগুলোতে আমরা দেখেছি প্রায় 10:30-11টা বেজে যায়। মায়ের গমন 2025 কার্নিভালে ক্লাব ও স্থানীয় সংগঠনের পাশাপাশি অন্যান্য পুজো উদ্যোক্তাদের আরও উৎসাহ, শৃঙ্খলা এবং পরিবেশ সচেতনভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে প্রশাসন। গত বছরের উদযাপন থেকে শিক্ষা নিয়ে এই বছর মূলত মসৃণ ও প্রাণবন্ত আয়োজন নিশ্চিত করতে চাইছে রাজ্য প্রশাসন। বিশেষ করে প্রতিমা বিসর্জনের সময় শব্দ দূষণ নিয়ন্ত্রণের প্রতি সতর্ক থাকার উপর দেওয়া হয়েছে জোর। উৎসবকে শুধু সাংস্কৃতিক মানদণ্ডে নয় বরং সামাজিক ও পরিবেশগত দিক থেকে দায়িত্বশীলভাবে উদযাপন করার প্রয়াস রয়েছে রাজ্য প্রশাসনের। 2024 সালে আগরতলা ও আশেপাশে আয়োজন করা হয়েছিল 608টি দুর্গাপুজো। এবছর তা বেড়ে দাঁড়িয়েছে 717টি। মায়ের গমন দুর্গাপুজো কার্নিভালের মূল অনুষ্ঠান স্থল হিসেবে নির্ধারণ করা হয়েছে তুলসীবতী বালিকা ছাত্রীবাসের সামনে, যা দর্শক এবং অংশগ্রহণকারীদের জন্য হয়ে উঠবে আকর্ষণের কেন্দ্রবিন্দু। কেবল সাংস্কৃতিক উৎসব নয় বরং সামাজিক দায়বদ্ধতা, শৃঙ্খলা ও পরিবেশ সচেতনতার প্রতিফলন লক্ষ্য করা যায় আধুনিক বাঙালির দুর্গাপুজো কার্নিভালে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আপাতত জম্পুই পাহাড়ে পর্যটকদের জন্য চলাচলে কোনো রকম ঝুঁকি নেই বলে জানিয়েছেন উত্তর ত্রিপুরা জেলা শাসক চন্দ্রিনী চন্দ্রন। মুংপুইয়ের ধস সরিয়ে দেওয়া হয়েছে বলে শুক্রবার নিউজ নাওকে জানিয়েছেন চন্দ্রিনী চন্দ্রন। গত বুধবারের রাতভর টানা বর্ষণের জেরে বৃহস্পতিবার সকালে জম্পুই রোডের জলপ্রপাত সংলগ্ন এলাকায় নামে বড়সড় পাহাড়ি ধস। এতে প্রচুর পরিমাণে মাটি ও পাথর নেমে এসে জমা হয় রাস্তার উপর। এর ফলে সকাল থেকেই ওই পথে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় যান চলাচল। তবে মুংপুই এলাকার এই ধস সরিয়ে দেবার কাজ প্রায় শেষ বলে জানিয়েছেন উত্তর ত্রিপুরার জেলা শাসক চান্দিনী চন্দ্রন। ধস সরিয়ে দেবার কাজ করছে NHIDCL। এমনিতেই এই এলাকাটি ভূমিধস প্রবণ এলাকা, তবে বর্তমানে এখন আর এই এলাকায় ভূমিধস আশা করা যায় না বলে জানিয়েছেন উত্তর ত্রিপুরা জেলা শাসক। পর্যটকদের জন্য এখন বিশেষ কোনো সতর্কবার্তা বা বাধা নেই বলেও শুক্রবার নিউজ নাওকে জানিয়েছেন উত্তর ত্রিপুরা জেলা শাসক চান্দিনী চন্দ্রন। The evening traffic is up, so there is this one way that has been opened and the landslide debris is getting cleared. NHIDCL is working on it. Their excavator had some problem yesterday, so it is still going on, the clearing of debris, but the traffic is shallow. Nobody is stuck there. Okay. The work is going on through NHIDCL. Yeah, it's NHIDCL ka road because it's Kanchanpur Wangmun stretch of NHIDCL. The landslide is in a village called Mumpui. Mumpui. Yeah. So the work is going on by NHIDCL. Yes. Okay. Is there any possibility further escalation of landslide, particularly in this road or in this area? Is there any information from NHIDCL? So extremely, it is very landslide prone. So may actually nahi hai bolne se bhi problem hai na. Like it is a very landslide prone area. The mountain, the hills, na, they are very young and their stability is also less.
It is a landslide prone area, but in that same place, escalation is not expected. Okay. Is there any warning like words to the travelers? Anything else like warning to the travelers that please you should take care or you should not go? Is there any kind of warning? No, from nothing that? like that. No, nothing like that. There is no requirement of disaster warning, I think, because yesterday also there were no untoward incidents as such. Because of the heavy rain, there was a landslide. But today, though, it is okay only, and people are traveling in that stretch. So, situation is not so bad that we have to, stop people. জম্পুই পাহাড়ের জন্য ভূমিধস একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যার প্রভাব পড়েছে স্থানীয় তলস্কিহ গ্রামের উপর। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদরা। বিশেষ করে এই ক্ষেত্রে দায়ী করা হচ্ছে NHIDCL এর অবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন কার্যকলাপকে। ত্রিপুরার অন্যতম পর্যটন কেন্দ্র জম্পুই পাহাড়ের অস্তিত্ব রক্ষা করতে প্রশাসনিক সতর্কতা এক্ষেত্রে অপরিহার্য বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। ভিউ রিপোর্ট, নিউজ নাও। রাজ্য প্রশাসনের পদোন্নতির জট পরিণত হয়েছে গভীর সংকটে। 2021 সালের অ্যাডহক প্রমোশন নীতি প্রথমে আটকে থাকা পদোন্নতির দরজা খুললেও 4 বছরে তা এক নতুন অনিশ্চয়তা তৈরি করেছে কর্মচারী অফিসারদের জন্য। শূন্যপদ থাকা সত্ত্বেও সিনিয়রদের প্রাপ্য প্রমোশন বন্ধ, অবসরে গিয়েও অনেকে বঞ্চিত হচ্ছেন প্রাপ্য পেনশন সুবিধা থেকে। ফলে প্রশাসনের স্থবিরতা আর কর্মচারী মহলে ক্রমেই তীব্র হচ্ছে ক্ষোভ। রাজ্য প্রশাসনে পদোন্নতি নিয়ে গভীরতর হচ্ছে অনিশ্চয়তা। 2021 সালে ঘোষিত অ্যাডহক প্রমোশন নীতি প্রথমে আটকে থাকা পদোন্নতির জট খোলার আভাস দিলেও 4 বছর পর তা পরিণত হয়েছে এক অভূতপূর্ব সংকটে। 2021 সালের 22শে জুন নতুন প্রমোশন পলিসি ঘোষণা করে ত্রিপুরা সরকার। নীতিতে বলা হয়, কোনো কর্মচারী কেবল একবারই অ্যাডহক প্রমোশন পাবেন, অর্থাৎ পরবর্তী স্তরে আর অ্যাডহক পদোন্নতি দেয়া যাবে না। প্রথম দিকে দীর্ঘদিনের আটকে থাকা ফাইল নড়ে ওঠে, বহু কর্মচারী পান পদোন্নতি, কিন্তু শীঘ্রই ধরা পড়ে নীতির ফাঁক ফোকর। এই ক্ষেত্রে অবসরের সময় অ্যাডহক প্রমোশনের স্বীকৃতি দিচ্ছে না এজি অফিস। এতে কর্মচারী মহলে তৈরি হয়েছে ক্ষোভ ও অনাস্থা। একদিকে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে শূন্য পদের পাহাড়, হাজারো পোস্ট খালি থাকলেও শূন্য পদ পূরণ হচ্ছে না প্রমোশন ভিত্তিক, আটকে আছেন সিনিয়র কর্মচারীরা। ফলে পদোন্নতির ঝুঁকি বাড়ছে জুনিয়রদের। অপরদিকে এই নীতিতে অবসরপ্রাপ্ত অ্যাডহক প্রমোশন প্রাপ্তরা বঞ্চিত হচ্ছেন আর্থিক সুবিধা থেকে। সুপ্রিম কোর্টের জর্নাইল সিং মামলার রায় অনুযায়ী পদোন্নতির ক্ষেত্রে 3টি মানদণ্ড যথাক্রমে প্রতিনিধিত্ব, দক্ষতা ও আর্থিক সঙ্গতি মেনে চালু রাখতে হবে এই প্রক্রিয়া। কেন্দ্রীয় সরকারের পার্সোনাল অ্যান্ড ট্রেনিং দপ্তর কার্যকর করেছে সেই নির্দেশিকা। এই নির্দেশিকা অনুসরণও করছে বিহার সহ বেশ কিছু রাজ্য, কিন্তু এই ক্ষেত্রে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ত্রিপুরা সরকার। সার্বিক পরিস্থিতিতে প্রমোশন থমকে যাওয়ায় রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে দেখা দিয়েছে স্থবিরতা। উচ্চ পদ খালি থাকায় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ব্যাহত হচ্ছে, কমছে কাজের গতি। নিয়মিত প্রমোশন চালুর জন্য ঘরে বাইরে চাপের মুখে রয়েছে সরকার। অ্যাডহক প্রমোশনকে নিয়মিত করার দাবি তুলেছে কর্মচারী সংগঠনগুলো। সরকার যদি দ্রুত সমাধান না আনে তবে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে এই বিষয়টি। তবে আইন বিশেষজ্ঞদের মতে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। অ্যাডহক প্রমোশনের নীতি কি ত্রিপুরার জন্য ডাবল এজড সোর্ড হয়ে দাঁড়িয়েছে, তা নিয়েই প্রশ্ন উঠছে। প্রাথমিক পর্যায়ে আটকে থাকা প্রমোশনের দরজা খুললেও এখন সেই নীতি ডেকে আনছে অস্থিরতা, ক্ষোভ এবং প্রশাসনিক অকার্যকারিতা বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যভিজ্ঞ মহল। ভিউ রিপোর্ট, নিউজ নাও। দুর্গোৎসবে পরিবার নিয়ে পুজো দেখতে এসে ইভটিজিং এর শিকার হলেন মহিলা। প্রতিবাদ করায় রক্তাক্ত হলেন স্বামী। রাজধানী সিটি সেন্টারের সামনে এই ঘটনায় দুষ্কৃতীদের মধ্যে একজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীতে শান্তিপূর্ণ পূজা উদযাপনের আনন্দের মাঝেই শুক্রবার রাতে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে পূজা দেখতে আসা সিটি সেন্টারের সামনে ভয়ঙ্কর দুষ্কৃতী হামলার শিকার হন
আমতলীর বাসিন্দা নারায়ণ ঘোষ। স্ত্রীর উপর দুষ্কৃতিকারীদের ইফটিজিংয়ের প্রতিবাদ করতেই নারায়ণ ঘোষকে লক্ষ্য করে চড়াও হয় তারা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পরবর্তী সময় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। যারে লয়ে গেছে আপনার হাজবেন্ড তো মানে টিটকারি মারতেছিল, এইভাবে মারছে। আপনার হাজবেন্ডের নাম কি? হাজবেন্ডের নাম কি? বাড়ি কোন জায়গা? ইফটিজিংয়ের কারণেই এই ঘটনা বলে জানিয়েছেন পুলিশ। অ্যাকচুয়ালি আমি তো ট্রাফিকের ডিউটিতে আসছিলাম, অ্যাট দ্য সেম টাইমে ওই সিটি সেন্টার মুখটার সামনে একজন মানে হার্ট অ্যান্ড অ্যাসল্টকে একটা কেস একটা আমরা আগে তো কমপ্লেন আইছে, তো ইমিডিয়েটলি ওই জায়গাতে যখন গেছি গিয়ে দেখলাম যে একজন ভিকটিম রে মানে প্রচণ্ড পরিমাণে মারধর করছে, বাট রিজনটা জানি না কেন মারছে, বাট যতটুকু এখন পর্যন্ত শোনা যাইতেছে যে ওই লোকটা ওয়াইফ যে আছে এরকম ইফটিজিং করতেছিল আর কি, বা এর ক্যারেক্টার সম্বন্ধে ডিসেন্সি সম্বন্ধে একটা কথাবার্তা বলছিল, যেটা এলিগা যখন তাই নিয়ে প্রতিবাদ করতে গেছিলো তখন এরকম একটা হার্ট অ্যান্ড অ্যাসল্ট রিপোর্ট হয়েছে। কারোর আইজিএম হসপিটাল থেকে জীবিত রেফার করা হয়েছে লোকটা। কারোকে আটক করা হয়েছে? আটক করা হয়েছে 21% যে আছে এর আটক করা হয়েছে। থ্যাংক ইউ। তো আছেন গতকালকে রাতে যে পুজো দেখতে বেরিয়ে সিটি সেন্টারের সামনে যে আক্রমণ সংগঠিত করেছে, সেটা আমরা হতবাক হয়ে যাই যে আজকে সুশাসনের নামে এত ঢাকঢোল ঢক্কানিনা চারিদিকে, অথচ তাদের পুলিশের সামনে এবং লোকালয়ের মধ্যে তাদের ভয়ভীতি বলতে কোনো কিছু নেই। পুজো দেখতে বেরিয়েছে, তাদের সঙ্গে বৎসা, তার মধ্যে বৎসা তো সাধারণ ব্যাপার, তার মধ্যে রক্তাক্ত মহিলার হাজবেন্ডকে আহত করেছে এবং বাচ্চাকেও তৎসঙ্গে আহত করেছে। মানে এটা কিসের সুশাসন, এটাই আমরা বুঝতে পারছি না। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং যে সরকারের সমস্ত মন্ত্রীরা পুজো উদ্বোধনে ব্যস্ত, এই কাপড় বিলিতে ব্যস্ত, কিন্তু তারা এইরকম একটা ঘটনা ঘটে গেছে, যদিও একজনকে অ্যারেস্ট করেছে, কিন্তু তারপরেও আমরা থানায় এসে দেখলাম যে এই ভদ্রমহিলার হাজবেন্ডকে আহত করা হয়েছে। এই মহিলা এসে দেখেছে আরেকজন আসামি ওনার সামনে, দেখে মহিলা চিৎকার করে সেন্সলেস হয়ে গেছে এবং আমরা এসে পুলিশ সহ পাঠানো হয়েছে হসপিটালে। কিন্তু মানে এইভাবে যদি আসামিরা চারিদিকে ঘুরতে থাকে তো আমাদের মানে এই রাজ্যের মানুষের নিরাপত্তা কোথায়? আকস্মিক এই ঘটনায় আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে যান সাধারণ মানুষ। এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজন অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সার্বিক ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নবমীর সকালে ধলেশ্বর 17 নম্বর রোড থেকে উদ্ধার হয়েছিল সুজাতা কর্মকার নামে এক তরুণী গৃহবধূর মৃতদেহ। মৃতার স্বামী হিমাদ্রি শেখর রায় গৃহবধূর মৃত্যুর এই ঘটনায় সঠিক তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে গণতান্ত্রিক নারী সমিতি। এক্ষেত্রে রাজনীতির রং না দেখে নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছে গণতান্ত্রিক নারী সমিতি। যাচ্ছেন থানায়, থানা বাবুরা যখন জানছেন যে ওরা বিজেপির লোক, ও অভিযোগ তো নিচ্ছেনই না, উল্টো বলছেন মীমাংসা করেন। যার বাড়িতে লোকটা গেল, মহিলাটা গেল, সেই বাড়ির অবস্থাটা কি হতে পারে? তো পুলিশের তো এটা করার কথা না। পুলিশ তো আমরা জানি মেরুদণ্ড সোজা করে চলার কথা পুলিশের, কিন্তু আজকে পুলিশ একটা অংশ। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। ওনারা আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ পর্দায়। নমস্কার, শুভরাত্রি।